না না, আমাকে মেরো না, আমাকে ক্ষমা করো, আমাকে মেরো না। কথাটা শেষ হওয়ার আগেই রামবাবুর বুকে খুনি গেঁথে দিল ছুরিটা। নমস্কার, আমি অভিষেক। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি আমারই লেখা শেখর রুদ্র বাগচি সিরিজের একটি অনবদ্য গল্প, সব্যসাচীর সন্ধানে। গল্পটি মন দিয়ে শুনে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো। এ তো ছুরির আঘাত শুধু নয়, রীতিমতন বুকের মাঝখানটা ফালা ফালা করে দেওয়া হয়েছে ওই ছুরি দিয়ে। সকাল সকাল জনবহুল এলাকায় একটা মার্কেটের ভেতর এরকম একটা খুন। সেটাই তো দেখছি স্যার, খুন বললেও কম বলা হবে। এ তো দেখছি ছুরি দিয়ে বুকটাকে রেপ করেছে। দরকারের চেয়ে বেশি কথা বলা কি তোমার বরাবরের স্বভাব? সরি স্যার, আমি আসলে মানে না কিছু না, সরি স্যার। এবার রুদ্রর দিকে তাকালেন ইন্সপেক্টর হাজরা, তারপর বললেন, আপনি তাহলে প্রথমে দেখেছেন? হ্যাঁ স্যার। আপনার পরিচয়? আমি রুদ্র, শেখর রুদ্র বাগচি। দোকানটা আমারই, এবং যিনি খুন হয়েছেন অর্থাৎ রামবাবু আমার দোকানের কর্মচারী ছিলেন। আচ্ছা, বেশ। তারপর? আমি রোজ সকালে যেরকম খেলতে যাই, আজও গিয়েছিলাম। সামনের গৌতমদার দোকানে টিফিন সেরে এসে যখন দোকান খুললাম, তখনই আমি রামবাবুকে মৃত অবস্থায় দেখতে পাই। তারপর আমি আমার বন্ধু সুজিতকে ডাকলাম, আর তারপরেই। কখন ঢুকেছিলেন দোকানে? ওই 10টার দিকে। আচ্ছা, দোকানের চাবি কার কাছে থাকে? আমার কাছেই, আরেকটা রামবাবুর কাছে। বাট থাক না, এবার আপনি তাহলে বলুন খুনিকে। আপনার কথার ইঙ্গিতটা আমি ভালোই বুঝতে পারছি, কিন্তু আমি খুন করিনি। আর খুন করতে হলে আপনাকে এখানে ডেকে আমি তামাশা খাড়া করতাম না। কিন্তু এবার আমি কথাটা শেষ করতে দিলাম না। বেশ একটু উত্তেজিত হয়ে ওনার কথায় বাধা দিয়ে বললাম, কিছু বলার আগে প্রমাণটাও সাথে রাখলে ভালো হয়। মানছি চাবি এই দুজনের কাছেই থাকে, তাই বলে আপনি আমার বন্ধু মহাশয়কে খুনি বলতে পারেন না। এই এক দু কথা চলতে চলতেই অ্যাম্বুলেন্স এসে গেল, আর রামবাবুর নিথর দেহটাকে তুলে নিল। সেই সময় রামবাবুর স্ত্রী এবং মেয়েকে দেখে বেশ কষ্টই হচ্ছিল। ওরা এগিয়ে আসতে চাইলেও ওদের আটকে রাখা হলো, কারণ এটা মার্ডার কেস, তাই বডি টাচ করাটা ঠিক হবে না, আর বডিটাও যাবে পোস্টমর্টেমের জন্য। এদিকে দুজনেই রীতিমতো চেঁচিয়ে কাঁদছে। হে ভগবান, এটা কি হয়ে গেল? এটা কি হয়ে গেল ঠাকুর? ওকে নিয়ে যেও না, ওকে নিয়ে যেও না, ওকে নিয়ে। বাবা, কেন হলো এরকম? কেন? ভগবান, তুমি অপরাধীকে শাস্তি দিও। ম্যাডাম, ম্যাডাম, নিজেদের সামলান, একটু শান্ত হন। ওনারা একটু শান্ত হওয়ার পর কনস্টেবল দাস ওনাদের উদ্দেশ্যে কিছু প্রশ্ন ছুঁড়ে দিলেন। আচ্ছা ম্যাডাম, আপনাদের নজরে কি কখনো সন্দেহজনক ব্যক্তি রয়েছে? মানে রামবাবুর কোনো শত্রু? না, সেরকম কেউ তো ছিল না। আর তাছাড়া ও খুব ঠান্ডা মাথার মানুষ ছিল, একদম হিমশীতল। আচ্ছা। এবার কনস্টেবল দাস
রামবাবুর মেয়ের উদ্দেশ্যে বললেন, ম্যাডাম, এ বিষয়ে আপনি কিছু বলতে চান? বিশ্বাস করুন, কথা বলার মতো অবস্থায় আমি নেই। অনেক সন্তানই তার বাবাকে হারায়, কিন্তু তাই বলে এরকম নৃশংস অবস্থা দেহটার। আমার বাবার প্রতি কার এত রাগ থাকতে পারে? আমাদের তো নিতান্তই সাধারণ জীবনযাপন। কোনো দিন কারোর সাথে বাবাকে ঝামেলাও করতে দেখিনি। আমি শাস্তি চাই, ওই খুনির আমি শাস্তি চাই। ম্যাডাম, আপনারা শান্ত হন, আমাদের সাথে সহযোগিতা করুন। অবশ্যই আমরা ওই খুনিকে খুঁজে বের করব। ভরসা রাখুন আমাদের ওপর। রামবাবুর পরিবারের আরও কিছু লোকজন এসেছিল। তারা ওনাদের বুঝিয়ে শান্ত করে বাড়ি নিয়ে গেল। অদ্ভুতভাবে তাদের মধ্যে থাকা একটা ছেলেকে লক্ষ্য করলাম। বয়স আনুমানিক এই 20-22 হবে। তার মধ্যে সেভাবে কোনো রকম শোকতাপের চিহ্ন লক্ষ্য করলাম না, বরং চোখে মুখে যেন একটা ভয় ভয় ভাব। সকলে চলে যাওয়ার সময় রামবাবুর মেয়ে রুদ্র আর আমার কাছে এসে বললেন, রুদ্রবাবু, বাবা বিভিন্ন সময় আপনার কথা আমাদের বলতেন। আপনাদের মধ্যে যথেষ্ট ভালো সম্পর্ক ছিল, আমি জানি। পুলিশ যাই বলুক না কেন, আমার বিশ্বাস যে আপনি খুন করেননি। যাই হোক, সাবধানে থাকবেন। আর একটাই রিকোয়েস্ট, পুলিশের তদন্তে প্লিজ সাহায্য করবেন। অবশ্যই, সে নিয়ে আপনারা নিশ্চিন্তে থাকুন। আর হ্যাঁ, কাকিমার খেয়াল রাখবেন। কোনো অসুবিধা হলে আমাকে অবশ্যই জানাবেন। ওনারা চলে যাওয়ার পর পুলিশকে দেখলাম এদিক ওদিকে জিজ্ঞাসাবাদ করতে, যদিও ইন্সপেক্টর হাজরা খুব একটা ভালো নজরে আমাদের দিকে তাকাচ্ছেন না। তাছাড়া এখন যে অবস্থা, তাতে কটা দিন দোকানও খোলা যাবে না, আর পুলিশ যখনই ডাকবে আমাদের হাজিরাও দিতেই হবে, এবং সময়ে অসময়ে দোকানে পুলিশও আসবে। পাশের দোকানদার যারা আছেন, মানে বিমলদা, টিঙ্কুদা, আলাপনদা, মনিতোষদা এবং আরও অনেকেই মিলে আলাপ আলোচনা করছেন এই বিষয় নিয়ে। তারপর দেখলাম সাইকেল নিয়ে ইন্দ্রজিৎ দা এলেন। হিসেব মতো এখানকার দোকানদারদের মধ্যে অনেককেই বয়স অনুপাতে কাকু সম্বোধন করা উচিত, কিন্তু একসাথে এক জায়গায় থাকতে থাকতে যা হয় আর কি। বিমলদা, মনিতোষদা বা ইন্দ্রজিৎদার বয়স প্রায় 50 এখানে রুদ্রর সবচেয়ে কাছের মানুষ বলতে ইন্দ্রজিৎদা। ওনার সাথে রামবাবুরও বন্ধুর মতো সম্পর্ক ছিল। ফোন যদিও অনেকক্ষণ আগেই করা হয়েছিল, কিন্তু উনি সাইকেলে আসেন, তাই আসতে একটু দেরি হয়ে গেল। বেশ কিছুক্ষণ কথা সেরে আমরা ফিরলাম। ঘরে এসে রুদ্র চুপচাপ শান্ত হয়ে বসেছিল, তাই নীরবতা ভেঙে আমি কথা শুরু করলাম। এরকম এক মনে কি ভেবে চলেছিস? চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। সে হয়তো সবই ঠিক হবে, কিন্তু খুনটা মনে হয় এখানকারই কেউ করেছে। কি বলছিস কি? হঠাৎ এরকমটা মনে হচ্ছে কেন? দেখ, রামবাবুর জীবনযাপন খুব সাদামাটা ছিল, কোনো ঝামেলায় জড়ানোর মানুষ উনি ছিলেন না। আর যদি তর্কের খাতিরে ধরেও নি এটা কোনো ঝামেলার রেশ, তা তো এতটা ক্ষোভ ওনার উপর না, ঠিক মিলছে না। আমার ধারণা আমি ওই সময় থাকবো না সেটা জানতো ওই হত্যাকারী। তার চেয়েও বড় ব্যাপার, দোকানের দুটো চাবি আমাদের দুজনের কাছে। তাহলে তৃতীয় চাবি এলো কোথা থেকে? তৃতীয় চাবি? কেন এরকমটা মনে হচ্ছে তোর? আরে,
রামবাবুর চাবি যদি দোকান বন্ধ করতে ব্যবহার করা হয়, তাহলে সেই চাবিটা তাঁরই ব্যাগে পাওয়া গেল কিভাবে? আমার সিক্স সেন্স বলছে এখানে তৃতীয় চাবির ব্যবহার হয়েছে সুজিত। যে খুন করেছে তার মাথা যতটা ঠান্ডা, ঠিক ততটাই বুদ্ধি রাখে সে। এটা একদম পাকা হাতের কাজ। নয়তো আমাকে বল যে খুন করার হলে তো খুন করে চলে যাবে, অন্য জায়গাতেও খুন করতে পারতো। তাহলে দোকানে খুনটা করলো কেন? আর দোকানটা বন্ধই বা করে যাবে কেন? তোকে ফাঁসানোর জন্য? এই তো আমার সখা স্বনামধন্য লেখক সুজিত বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কে বুদ্ধির উদয় হয়েছে। রসিকতা না করে ঝেড়ে কাশতে পারিস তো? তোকে ফাঁসানোর জন্যই কি এরকম করা হয়েছে? মেবি অর মেবি নট। ধ্যাত, একটু রসিকতা করলাম বন্ধু, সকাল থেকে যা চলছে। যাই হোক, আসল কথায় আসা যাক। হ্যাঁ, আমায় এখানে ফাঁসানোর চেষ্টা করা হতে পারে, আবার সেরকমটা নাও হতে পারে। এখানকার কেউ যদি এটা করে থাকে, তবে বুঝতে হবে আমাকে ফাঁসানোর জন্য করেছে, যাতে সাপও মরবে অথচ লাঠিও না ভাঙে। রামবাবুকে খুন করে সে হয়তো প্রতিশোধ নিল বা স্বার্থ সিদ্ধি করলো, আর আমাকে ফাঁসিয়ে আমার উপর প্রতিশোধ নিল। কিন্তু তোকে ফাঁসিয়ে কার লাভ হতে পারে? তোর এরকম মিডল ক্লাস মেন্টালিটি কেন? এখানে মিডল ক্লাস মেন্টালিটি কোথা থেকে এলো? আরে বাবা, সবসময় লাভ ক্ষতির হিসেব করিস কেন? এখানে তো এরকমটা নাও হতে পারে। মানে? দেখ সুজিত, আমার এখানে রেপুটেশন বেশ ভালো, কারোর সাথে কোনো শত্রুতা নেই, তাহলে আমাকে কেউ ফাঁসাতে যাবে কেন? আবার হতেও পারে আমার উপর কেউ অফেন্ডেড কোনো কারণে, তাই আমাকে ফাঁসাতে চাইছে। উল্টে কিছুদিন আগে রামবাবুর সাথে পাশের দোকানের রঞ্জিত, মানে মুরগির দোকানের ছেলেটার বেশ ঝামেলা হয়েছিল। সে ঝামেলা তো হাতাহাতি পর্যায়ে চলে গিয়েছিল। আমি সময় মতো না এলে যে কি হতো কে জানে। তবে হ্যাঁ, এর আগে আমার সাথেও বেশ কয়েকবার ওর ঝামেলা হয়েছে। মহা বজ্জাত ছেলে যাকে বলে, সেটা হলো ওই রঞ্জিত। হঠাৎ দেখলাম ইরাবতী, মানে আমার বন্ধুর বাগদত্তা, আমাদের দুজনের জন্য শরবত বানিয়ে এনেছে। আহ, বাঁচালে ইরা। এই গরমে আমার পাকস্থলিতে এই শরবত না পৌঁছালে রুদ্রবাবুর কথাগুলো মস্তিষ্কে পরিপাক হবে না। সুজিত, এরকম ইয়ার্কি করো না। রামবাবু কর্মচারী হলেও আমাদের খুবই কাছের একজন মানুষ ছিলেন। খুব খারাপ লাগছে সবটা শোনার পর। তোমাদের কথা শুনছিলাম পাশের ঘর থেকে, শুনলাম তো আবার পুলিশ উল্টে ওকেই সন্দেহ করছে। দাদাও দেখলাম চুপচাপ, আর কাকিমাও চুপ করে বসে আছেন, টেনশন করছেন খুব এসব নিয়ে। টেনশন করতে না করো, আমি কথা বলতে গেলে এই চাকরি আর ব্যবসা নিয়ে এক প্রস্থ কথা শোনাবে। চাকরি করলে এসব হতো না, ব্যবসা করি বলেই এসব ঝামেলা পোহাতে হচ্ছে। ব্লা ব্লা ব্লা। তুমি একটু ও ঘরে যাও, ওদের একটু স্বাভাবিক হতে বলো। সুজিতের সাথে আমার একটু আলোচনায় বসতে হবে। শোনো, যা করবে ঠান্ডা মাথায় করো। আর হ্যাঁ, আমার বিশ্বাস তুমি একটা কিছু ঠিকই করবে। আর সুজিত, ওকে একটু বুঝিও পারলে। আর তোমরা যা করবে সাবধানে করো কিন্তু। আজ্ঞে ম্যাডাম। ইরাবতী চলে যেতে রুদ্র বলল, আমি বেশ কি বলছিলাম? তুই কি বলতে চাইছিস? খুনটা ওই মাংসের দোকানের ছেলেটা রঞ্জিত আর ওর সাগরেদ মিলে করেছে? হতেই পারে। তাছাড়া সকালে বেশ অবাক হলাম একটা জিনিস দেখে, যে ওর দোকান বন্ধ। ও তো রোজই দোকান খোলে। হ্যাঁ, আমারও একটু খটকা লাগলো এই ব্যাপারটায়। জানিস, সেদিন ওদের মধ্যে এই ঝামেলার ব্যাপার নিয়ে এবং দোকানের কিছু খুঁটিনাটি ব্যাপার নিয়ে রামবাবুর সাথে আমারও ঝামেলা হয়েছিল। উনি সেদিন তাড়াতাড়ি বাড়ি চলে গেছিলেন। এর আগে কখনো ওকে এতটা অধৈর্য হতে অথবা রাগ করে বাড়ি চলে যেতে দেখিনি। তাহলে তো এই ব্যাপারটা আশা করি ঠিকই কেউ না কেউ ইন্সপেক্টর হাজরার কানে তুলবে। তুলবে মানে? আমি যদি ভুল না হই, এই ব্যাপার এতক্ষণে ঠিকই ওনার কানে পৌঁছে গেছে। আসলে কি জানিস সুজিত, পুলিশের কাছে কম কেস তো থাকে না, তাই তারা চায় যত তাড়াতাড়ি সম্ভব প্রমাণ জোগাড় করে কেস ক্লোজ করতে।
বুঝতে পারছি। আরেকটা কথা আমার মাথায় খোঁচা দিচ্ছে। রামবাবুর পূর্বপুরুষেরা জমিদার ছিলেন। অতি বিলাসিতায় মোগল সাম্রাজ্যের যেরকম পতন ঘটেছিল, এনাদের সাথেও ঠিক তেমনটাই ঘটেছিল। ওনার কাছে শুনেছি যে ওনাদের যত ভাই বোনেরা আছে সকলেই সেই জমি জমা বেচে সেই টাকা ব্যাংকে রেখে ইন্টারেস্টে খায়। ও হ্যাঁ, রামবাবুর তো আবার ব্যাংকের ব্যাপারে অ্যালার্জি ছিল। কেন? আরে ব্যাংকের ডকুমেন্টেশনে ওনার বরাবরই ভীতি। তার উপর এটিএম থেকে একবার জাল নোট বেরিয়েছিল। এইসব ব্যাপার নিয়ে উনি ব্যাংকিং এর ব্যাপারে বরাবরই ভয় পেতেন। আচ্ছা, তুই বললি একটা ব্যাপার মাথায় খোঁচা দিচ্ছে। হ্যাঁ, যেটা বলছিলাম, এই সম্পত্তির ব্যাপার নিয়েও ওনাদের নিজেদের মধ্যে গুপ্ত শত্রু থাকতে পারে। যা হয় আর কি, হতেই পারে দোকান ছুটির দিনে ওনার চাবি চুরি করে ডুপ্লিকেট চাবি বানিয়েছে কেউ। এবার বাইরে যদি খুন করে তাহলে বাহ্যিক ব্যাপার নিয়ে পুলিশ মাথা ঘামাবে, আর দোকানে এভাবে খুন করলে পুলিশ দোকানগত ব্যাপার হিসেবে এই খুনটাকে দেখবে। হ্যাঁ রে, কথাটা বেশ যুক্তিযুক্ত। কিন্তু এই ভালো কথা রুদ্র, তুই একটা ছেলেকে লক্ষ্য করেছিলি আজ, সম্ভবত রামবাবুর পরিবারের কেউ হবে। সবটাই লক্ষ্য করেছি রে ভাই। ওর চোখে মুখে একটা অদ্ভুত রকমের অস্বস্তি ভাব কাজ করছিল, তাই তো? হ্যাঁ, ঠিকই ধরেছিস রে, আমারও না সেটাই মনে হয়েছে ভাই। আচ্ছা ভাই, এই তো একটা সুযোগ, দে না একটা ছক্কা হাঁকিয়ে। এর আগে তো শুধু চোর ছেঁচড় ধরে হাত গন্ধ করেছিস, আজ ভগবান তোকে সুযোগ দিয়েছে নিজেকে বাঁচিয়ে একটা কোল্ড ব্লাডেড মার্ডারারকে গর্ত থেকে খুঁজে বের করার। কথাটা কিন্তু মন্দ বলিসনি ভাই। আচ্ছা শোন না, তুই বরং সন্ধ্যের দিকে আয় তো আরেকবার, একটু বেরোতে হবে। কোথায়? আহা, যেটা বলছি সেটা শোন না। বাড়ি ফিরলাম, মনটা কিছুতেই ভালো লাগছে না। হ্যাঁ, কিছুটা এক্সাইটেড লাগছে যে রুদ্র কেসটা সলভ করতে পারলে একটা নতুন গল্পের প্লট পাওয়া যাবে, আর তাছাড়া একটা তদন্তে আমি রুদ্রর পাশে থাকব, এটাও একটা চরম এক্সপিরিয়েন্স হবে। তবে এই ব্যাপারগুলো রুদ্রর সাথেই হতে হলো। আর রামবাবু, ইস, ওরকম একটা নিরীহ গোছের লোকটার এরকম একটা পরিণতি। ওই ক্ষত বিক্ষত দেহটার কথা মনে পড়লেই যেন গাটা শিউরে উঠছে। যাই হোক, রুদ্র যখন যেতে বলেছে তখন নিশ্চয়ই কোনো ব্যাপার তো অবশ্যই আছে। অতঃপর স্নান খাওয়া সেরে একটু বিশ্রাম নিয়ে সন্ধ্যের দিকে গেলাম রুদ্রর বাড়ি। দেখলাম নিচেই দাঁড়িয়ে সিগারেট টানছে। স্কুটিতে বস। সে নয় বসছি, কিন্তু যাচ্ছিটা কোথায় জানতে পারি? আমার পুলিশ বন্ধু আশিসের কথা তোকে বলেছিলাম। আশিস? হ্যাঁ, মনে হয় তোর মুখে কয়েকবার ওনার নাম শুনেছি। ওর বাড়িই যাচ্ছে। আমি ওর সাথে ফোনে কথা বলে যা বুঝলাম তাতে ওই হাজরা সুবিধের লোক নয়। আর তাছাড়া এর আগে ওই দুটো কেসে আশিসই আমাকে সাহায্য করেছিল। সেটা তো জানতাম না স্যার। ঠিক আছে, চলুন। কিছুক্ষণ পর ইন্সপেক্টর আশিসের বাড়ি পৌঁছালাম আমরা। ডোরবেল বাজাতেই উনি দরজাটা খুললেন। মনে হলো যেন আমাদের জন্যই অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। যাই হোক, আমাদের দেখে উনি ঘরে ঢোকার অনুরোধ করলেন, আর আমরা ঢোকার পর দরজাটা বন্ধ করেই বললেন, দেখ রুদ্র, আমি হেল্প করতে রাজি আছি, তবে এটা যেন কেউ জানতে না পারে, বুঝতেই তো পারছিস। চিন্তা নেই মশাই, আমিও নিত্য সঙ্গী হয়েও আজকে জানতে পারলাম যে আপনি এর আগের দুটো কেসে ওকে হেল্প করেছিলেন। আচ্ছা আচ্ছা, এই ব্যাপার। আচ্ছা সুজিত, পরিচয় করিয়ে দিই। ইনি হলেন আমার পুলিশ বন্ধু শ্রীযুক্ত আশিস হালদার, আর ইনি হলেন স্বনামধন্য লেখক শ্রী সুজিত বন্দ্যোপাধ্যায়।
নমস্কার। ওর মুখে আপনার কথা কিন্তু অনেকবার শুনেছি। আশিসবাবু আমাদের ড্রয়িং রুমের সোফায় বসতে বললেন। তারপর রুদ্র আশিসবাবুকে সবটা খুলে বলল। কথা বলতে বলতেই দেখলাম আশিসবাবুর গিন্নি চা বিস্কুট নিয়ে হাজির। আমরা চায়ে চুমুক দেওয়ার পর আশিসবাবু বললেন, রুদ্র, এই কেসে আমি তোকে কিভাবে হেল্প করতে পারি বল। আপাতত কিছু না, আগে পোস্টমর্টেম রিপোর্টটা আসুক। খুব যদি ভুল না হই তাহলে একটা ছুরি দিয়ে খুন করা হয়নি। বলিস কি রে? তোর হঠাৎ এরকম মনে হচ্ছে কেন? এরপরই রুদ্র ওর মোবাইল থেকে আশিসবাবুকে ভালোভাবে ক্ষতস্থানের ফটোগুলো দেখালো। আশিসবাবু ওর হাত থেকে ফোনটা নিয়ে ভালোভাবে দেখতে থাকলো। রুদ্র বলল, আমরা সকলেই দুই হাতে কাজ করতে পারি ঠিকই, কিন্তু সমান দক্ষ আমরা কেউই নই। এখানে যে ছুরির আঘাত করেছে সে দুই হাতে কাজ করার সমান দক্ষতা রাখে। ছুরির আঘাত এমনভাবেই করেছে তাতে যেন রামবাবু বেঁচে থাকার অবকাশটুকু না পায়। আর সে জানে আমিও একজন সব্যসাচী। মানে? এর মানেটা হলো খুব কম মানুষই জানে এই ব্যাপারটা। আসলে আমি লেফটি, কিন্তু এখন আমি ডান হাতে খাই, ডান হাতে লিখি। একসময় এগুলো আমি বাঁ হাতেই করতাম, তবে সেটা অনেক ছোটবেলাকার কথা। এই কথাগুলো খুব কম লোকই জানে। আগে আমি শুধু বাঁ হাতে বল করতাম, কিন্তু এখন দুই হাতেই বল করা বা ব্যাট করা সবটাই পারি। আমি যদি ভুল না হই, পোস্টমর্টেম রিপোর্ট আসার পর ওই হাজরা ঠিক এই পয়েন্টেই আঘাত হানবে। সেখানে আমার বাড়ির লোক আর খেলার মাঠের সাথীরা প্রমাণ হিসেবে থাকবে। যে খুন করেছে সে খুব ভালোভাবে আমাকে চেনে, আর আমার পুরো স্টোরি ওর কাছে আছে জলের মতো। একটাই পথ, খুন করার মোটিভ আমাকে খুঁজে বের করতেই হবে, তাহলেই কেল্লা ফতে। আচ্ছা আশিস, তাহলে আজ আমরা উঠি, বুঝলি? সব কথা তো আর ফোনে হয় না, তাই সামনাসামনি বসে সবটা বলা। ঠিক আছে, বাট এই কেসটা কিন্তু খুব জটিল রুদ্র। আমার সাথে টাচে থাকবি কেমন? আর যখন যেখানে দরকার পড়বে বলবি আমাকে। ওকে। আচ্ছা আশিস, বলছি যে একজনকে একটু চোখে চোখে রাখিস তো। কাকে? ওই রামবাবুর ভাইপোকে। সাসপেক্ট করছিস বুঝলাম, কিন্তু কেন? কারণটা না হয় পরে বলি। বেশ। আশিসবাবুর বাড়ি থেকে ফেরার পর আমরা রুদ্রর বাড়ির ছাদে একটু বসলাম। আজ যেন আড্ডা মারার অফুরন্ত সময়। অন্য সময় আমরা যে যার কাজে ব্যস্ত থাকি, মনেও পড়ে না যে শেষ কবে আমরা দুই বন্ধু মিলে এতটা সময় একসাথে কাটিয়েছি। যাই হোক, রুদ্র আমার দিকে একটা সিগারেট বাড়িয়ে নিজেরটা ধরালো, তারপর শুরু করলো, মোবাইলটা বের করে যেগুলো বলছি একটু নোট করতো। দাঁড়া, হ্যাঁ বল। তদন্ত যতদূর এগিয়েছে তাতে কিছু ব্যাপার লক্ষণীয়। যেমন 1, খুনি হলো গিয়ে একজন সব্যসাচী। 2, খুনি এমন একজন ব্যক্তি যার কাছে ডুপ্লিকেট চাবি বানানোর সুবর্ণ সুযোগ রয়েছে। 3, খুনি আমার স্কেডিউল সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল। 4, আমি যে সব্যসাচী সেটাও সে জানে। 5, সে শুধু মানুষই নয়, এমনকি জন্তু জানোয়ার মারতে বা তার ছাল ছাড়াতেও বেশ দক্ষ। কি? জন্তু জানোয়ার মারতে দক্ষ মানে? হ্যাঁ রে ভাই, আমার মস্তিষ্কের কোটর বলছে এখানে হান্টিং নাইফ ব্যবহার করা হয়েছে। দুপুরে অনেকক্ষণ স্টাডি করছিলাম মৃতদেহের ছবিগুলো নিয়ে। এই হ্যাঁ হ্যাঁ, ভালো কথা। তখনও দেখলাম আশিসবাবুকে ছবি দেখাচ্ছিলি, আর এখন স্টাডি করার কথা বললি। ছবিগুলো তোর ফোনে এলো কিভাবে? সকালে তোকে ফোন করার পর মৃতদেহের ছবিগুলো তুলেছিলাম। তোর ভয় করলো না একবারও? কেসের প্রাইম সাসপেক্ট যে আমি হব সে আমি আগেই বুঝেছিলাম। তাছাড়া গোয়েন্দাগিরি করার সুযোগটাই বা হাতছাড়া করি কিভাবে, তাই না?
বুঝলাম বুঝলাম। হ্যাঁ, যেটা বলছিলি সেটা এবার বল। যেটা বলছিলাম, আসলে একটা নিপুণ হাতই পারে এই রকম আঘাত হানতে, তবে এই বাবা জীবনের ডান হাতের জোর বাম হাতের অপেক্ষায় বেশি। তুই এই কথাগুলো তোর বন্ধুকে বললি না কেন? সব সময় সব কথা সবাইকে বলতে নেই। আচ্ছা, সে নয় বুঝলাম, কিন্তু তোকে একটা কথা জিজ্ঞেস করব করে করা হয়নি। তুই হঠাৎ আশিস বাবুকে রামবাবুর ভাইপোর উপর নজর রাখতে বললি কেন? সকালেও তো তোর সাথে এত কথা হলো, এর কথা তো আমাকে একবারও বলিসনি। একে তুই দেখেছিস রে, খুব ভালো করে দেখেছিস। তুই কি সকালের ওই ছেলেটার কথা বলছিস? এই তো, তুই সবই জানিস, তাও আমাকে জিজ্ঞেস করবি? কই, সকালে তো তুই আমাকে একবারও বললি না যে তুই ওকে চিনিস। চিনতাম না তো, কিন্তু এখন চিনি। রুদ্র, তুই কিছু একটা গোপন করছিস ভাই আমার কাছে। শুধু শুধু ওই চোখ মুখের অঙ্গভঙ্গির জন্য তুই একজনকে সন্দেহ করবি না, সেটা আমি খুব ভালো করে জানি। শোন তাহলে, তুই বাড়ি যাওয়ার পর আমি একবার গিয়েছিলাম রামবাবুদের বাড়িতে। সেখানে বাড়ির লোকদের যা অবস্থা দেখলাম বা বাড়ির যা পরিবেশ দেখলাম, তাতে বুঝতে পারলাম কেউই সেভাবে কথা বলার মতো অবস্থায় নেই। কিন্তু আমার হঠাৎ চোখ গিয়ে পড়ল ওই ছেলেটার উপরে। জোর করে একটু আলগাপিড়িত করলাম। ওর সাথে কি কি কথা হলো? হ্যাঁ, সেটাই বলছি। আমি ওকে জিজ্ঞেস করলাম, তুমি আমার থেকে বয়সে বেশ ছোটই হবে, তুমি করে বলি? হ্যাঁ, তুমি করেই বলতে পারেন। বলুন, কি বলবেন? তোমাকে সকালেও দেখেছিলাম আমার দোকানের ওখানে। তোমার পরিচয়টা? আমার নাম পিনাকি রায়। জেঠু আমাকে পিকু বলে ডাকতেন। ও, তুমি তাহলে পিকু? হ্যাঁ, রামদা আমাকে বেশ কয়েকবার তোমার কথা বলেছেন। তুমি এখানে ওনাদের সাথে থাকো তো? হ্যাঁ, আমি ছোট থেকে জেঠুর কাছেই বড় হয়েছি। বুঝতে পেরেছি। আমাকে রামদা বলেছিলেন যে অনেক ছোট বয়সেই তুমি তোমার বাবা মাকে একটা দুর্ঘটনায় হারিয়েছ। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আচ্ছা, তুমি কি তোমার জেঠুর মৃত্যু সম্পর্কে কিছু জানো? কি সব আবল তাবল বলছেন মশাই? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমি আবার কি জানবো আমার জেঠুর মৃত্যু নিয়ে? না, এমনি বললাম। কিছু জানলে আমাকে বলতেই পারো। আমার ভুল হয়েছে আপনার সাথে কথা বলা। আপনি এখন আসতে পারেন, যান। তাহলে শেষমেশ কি বুঝলি? সন্দেহজনক কিছু? কথার ধরন তো সেটাই বলছে, কিছু লুকোচ্ছে এই বেটা। দেখা যাক। আশিসকে তো বললাম এর পিছনে লোক লাগাতে, নজর রাখুক, দেখি কি হয়। টিঙ্কুদা লেফটি, ইভেন টাকা পয়সার লেনদেনও সে বাঁ হাতে করে, বাকি সকলেই ওখানে ডান হাতি। তবে কি? তবে আমার খুব খিদে পেয়েছে, আগে খেয়ে নি, তারপর কাল বেরোবো সব্যসাচীর সন্ধানে। ধুর। খাওয়া পর্ব শেষ হওয়ার পর আমি নিজের বাড়ি চলে এলাম। হতে পারে আমি একজন লেখক আর গোয়েন্দাগিরিটাও সেরকম আসে না, তবু ভাবতে অসুবিধা কোথায়। আমি মোবাইল খুলে রুদ্রর বলা পয়েন্টগুলো দেখছিলাম, যদিও এখানে আরেকটা পয়েন্ট লেখা হয়নি। আসলে খেতে বসে রুদ্র অনেক কিছু বলছিল আর কি। রুদ্রর কথা অনুযায়ী রামবাবু তার দৈনন্দিন জীবনের প্রায় সব কথাই রুদ্রকে বলতেন। আসলে নিজের ছেলের মতো স্নেহ করতেন আর কি। তবে মানুষটার একটা বদগুণ ছিল, যেমন উনি যে কোনো কথার গভীরে যেতে একদমই পছন্দ করতেন না। অর্থাৎ কোনো কথার মাঝে ওনাকে কিছু খুঁটিয়ে জিজ্ঞেস করলে বা কারণ জিজ্ঞেস করলেই উনি কাটিয়ে দিতেন, বলতেন, রুদ্র, এখন না হয় থাক, পরে একদিন বলবো। যে কোনো রকমের ঝামেলাও উনি এড়িয়ে চলতেন। কিন্তু যৌবনকালে নাকি উনি একদম এর উল্টো প্রকৃতির ছিলেন। ওনার চাকরিটাও খুইয়েছিলেন এই রাগের বশে। ওনাকে এক ব্যক্তি
মা নিয়ে গালি দেওয়ায় উনি ঘুষি মেরে সেই ব্যক্তির নাক ফাটিয়ে দিয়েছিলেন, আর সেই কারণে সাসপেন্ড হওয়ার পর রেজিগনেশন দিয়েছিলেন। তারপর থেকে আর চাকরি করেননি। উনি রুদ্রর দোকানের একজন কর্মচারী ছিলেন বটে, তবে সেই কাজটা উনি শুধুমাত্র রুদ্রকে ভালোবেসে করতেন, আর্থিক দিক থেকে কোনো প্রয়োজনের জন্য নয়। আসলে ওনার পূর্বপুরুষেরা ছিলেন কৃষ্ণনগরের বৈকুণ্ঠগড় গ্রামের বেশ বিত্তশালী মানুষ। ওনাদের বাড়িকে সম্বোধন করা হতো রায়বাড়ি বা জমিদার বাড়ি বলে। কিন্তু কোনো কিছুই চিরস্থায়ী হয় না এই জগতে। মুঘল সাম্রাজ্যেরও একদিন পতন হয়েছিল। ঠিক সেভাবেই ওনাদের নামের পাশে বিত্তশালী কথাটা আর থাকেনি। ওনার বাবাদের খুড়তুতো জ্যাঠতুতো ভাই বোনদের মধ্যে সব সম্পত্তি ভাগবাটোয়ারা হয়ে যে যার মতো চলে যায়। শেষ পর্যন্ত ওনারাই একমাত্র ওই গ্রামে ছিলেন, কিন্তু সেই প্রভাব প্রতিপত্তি সবই হারিয়েছিলেন। তারপর কিছু একটা ঘটনা ওখানে ঘটে, যার দরুন ওনার এক প্রকার গা ঢাকা দিয়েই চলে এসেছিলেন ওখান থেকে। কিন্তু কি ব্যাপার জিজ্ঞেস করায় নাকি উনি ওনার সবচেয়ে পছন্দের উক্তিটি দিয়েছিলেন, মানে ওই রুদ্র, পরে একদিন বলবো। যাই হোক, এইভাবে আরও একটা দিন কেটে গেল। এর মধ্যে বার দুয়েক কয়েকজন পুলিশ এসে ভালোভাবে দোকানটা এবং দোকানের এদিক ওদিক খুঁজেছে মার্ডার ওয়েপনটা উদ্ধার করার জন্য। এছাড়া আশেপাশের দোকানদারদের সাথেও বিভিন্ন রকমের কথা বলে গেছে। আজ দুপুরের মধ্যেই পোস্টমর্টেম রিপোর্ট আসার কথা। এসব ভাবতে ভাবতেই ডোরবেলটা বেজে উঠল। দরজা খুলেই দেখলাম সামনে দাঁড়িয়ে রুদ্র। তাড়াতাড়ি রেডি হয়ে নে, আরে রামবাবুর বাড়ির দিকে যেতে হবে। আচ্ছা, 5 মিনিট সময় দে। রেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম রামবাবুর বাড়ির উদ্দেশ্যে। খুব বেশি দূর নয়, তাই পৌঁছাতেও খুব একটা বেশি সময় লাগলো না। যথারীতি ওনাদের বাড়িতে প্রবেশ করলাম। লক্ষ্য করলাম বাড়ির ভিতরের পরিবেশটা বেশ থমথমে, আর সেটা হওয়াটাই স্বাভাবিক। দু একজন আবার এমনভাবে আমার দিকে চেয়ে আছেন যেন মনে হচ্ছে রামবাবুকে আমরাই প্ল্যান করে খুন করেছি। তার উপর সামনের সোফাতেই বসে আছেন আমাদের সবচেয়ে পছন্দের মানুষ ইন্সপেক্টর হাজরা। উনি আমাদের দিকে তির্যক দৃষ্টিতে তাকিয়ে একটু হাসলেন, তারপর বললেন, আরে রুদ্রবাবু যে, নমস্কার নমস্কার, আসুন আসুন। নমস্কার। হ্যাঁ বলুন স্যার। আচ্ছা, জানতে পারি কি হঠাৎ কেন ডাকলেন? হ্যাঁ, সে তো বলবোই। আমি ডেকেছি বলে খুব বিরক্ত দেখাচ্ছে আপনাকে। কিন্তু গতকাল আপনি এখানে এসে এই বাড়ির মানুষদের যখন তখন বিরক্ত করেছেন। তার বেলা থাক থাক, ছাড়ুন সেসব কথা। ইন্সপেক্টর হাজরা যখন কথাগুলো বলছিলেন তখন লক্ষ্য করলাম রুদ্রর চোখ দুটো যেন পাশে দাঁড়িয়ে থাকা পিকুকে গিলে খাচ্ছে, আর পিকু বারবার এদিক ওদিক তাকাচ্ছে। সবটাই বুঝতে পারলাম যে রুদ্রকে নিয়ে এই হাজরাকে অভিযোগ জানিয়েছে কে। আমরা একটু অন্যমনস্ক হওয়ায় ইন্সপেক্টর হাজরা এবার একটু কড়া গলায় বলে উঠলেন, এই যে রুদ্রবাবু, শুনছেন? হ্যাঁ বলুন। আচ্ছা, আপনি বলেছিলেন যে আপনি খেয়ে এসে পাশের একটা দোকান, আরে কি যেন নাম লোকটার? গৌতম। হ্যাঁ, গৌতম, গৌতম, রাইট। ওনার দোকান থেকে টিফিন করে তারপর দোকানে গিয়েছিলেন, কিন্তু তার আগে। হ্যাঁ, তার আগে। আরে দাঁড়ান না মশাই, আপনিও কথা বলার সুযোগ পাবেন। এত তাড়াহুড়োর কি আছে? আপনি দোকানে গিয়েছিলেন ওই 10টার দিকে, আর পোস্টমর্টম রিপোর্ট অনুযায়ী খুনটা হয়েছিল ওই 9:20 দিকে। এবার আমায় বলুন, আপনি খাওয়ার মাঝে ওই 9টা-10টা নাগাদের দিকে 20-25 মিনিটের জন্য কোথায় গিয়েছিলেন? আমার পেটের অবস্থা ঠিক ছিল না, তাই টয়লেটে গেছিলাম। আমাদের দোকানের কাছে শৌচালয়ে গিয়ে ওখানে যে গার্ড আছে পলাশ, আমার ফটো দেখে জিজ্ঞেস করতে পারেন যে আমি গিয়েছিলাম কিনা। বাবা,
সুলভ শৌচালয়ের গার্ডের সাথেও দোস্তি? আমার জামা কাপড়ের দোকান, ওই ছেলেটাও আমার কাস্টমার, সেক্ষেত্রে নাম জানাটাও কি আমার অপরাধ? হয়তো দোস্ত নয়, শুধু চেনা পরিচিত। আচ্ছা বেশ, তারপর কি করলেন? তারপর আমি আবার মাঠে গিয়েছিলাম, রোজকার মতো খেলা শেষ হওয়ার পরেই ফিরেছিলাম। তারপর তারপর জানি টিফিন করে দোকানে গেছেন, তাই তো? স্যার, আমাকে যদি সন্দেহের চোখে দেখেন তাহলে আমার সব কথাই আপনার সন্দেহজনকই লাগবে। সেটা আপনি আমার উপর ছেড়ে দিন। আচ্ছা বেশ, পোস্টমর্টেম রিপোর্টে কি এসেছে জানতে পারি? হ্যাঁ, সে তো অবশ্যই বলবো। তার আগে আমার আরো দুটো কথা জানার ছিল। কি জানতে চান বলুন। আপনি তো একজন অ্যাম্বিডেস্ট্রক্স, মানে সব্যসাচী। আর কিছুদিন আগে তো আপনার সাথে রামবাবুর বেশ ঝামেলাও হয়েছিল শুনলাম। বেশ ভালোই বুঝতে পারছি এই প্রশ্নগুলো কেন আসছে। আপনার তদন্ত একদম সঠিক পথে গেলেও আপনাকে জোর গলায় বলতে পারি যে আপনি ভুল মানুষের পিছনে ছুটে চলেছেন। আর হ্যাঁ, একসাথে চলতে গেলে নিজেদের মধ্যে ঝামেলা হতেই পারে, কিন্তু সেজন্য খুন করব? হ্যাঁ স্যার, আমিও চাই খুনি ধরা পড়ুক। সবচেয়ে আগে জানা দরকার যে খুনের মোটিভটা ঠিক কি। আপনার কথা না হয় মেনে নিলাম যে আমি খুন করেছি, কিন্তু কেন করেছি এর উত্তর আপনার কাছে নেই। তাহলে আমাকে একটু বলতে দিন, ধৈর্য ধরে শুনবেন। ইন্সপেক্টর হাজরার ইচ্ছে না থাকলেও উনি সম্মতি দিলেন। তখন রুদ্র খুব ভালোভাবে ঠান্ডা মাথায় ইন্সপেক্টর হাজরা এবং বাকি বাড়ির সদস্যদের সামনে ওর পয়েন্ট অফ ভিউগুলো তুলে ধরল। সকলেই হাঁ করে চেয়ে থাকলো রুদ্রর দিকে। হাজরাও যেন বেশ অবাক হয়ে গেলেন। ওনার মুখমণ্ডলের আকার ইঙ্গিতে বোঝা গেল যে রুদ্র ওনাকে আশ্বস্ত করতে পেরেছে। কিন্তু হ্যাঁ, পিকুর মুখ দেখে বেশ ভালোই বোঝা যাচ্ছে যে ও এই কথাগুলো মেনে নিতে পারছে না। ওর চোখে মুখে যেন ভয়ের ছাপ, বিস্ময়ের ছাপ। এরপর রামবাবুর স্ত্রীর দিকে রুদ্র কিছু প্রশ্ন ছুঁড়ে দিল। দেখুন কাকিমা, রামবাবু আমাকে ওনার অতীত জীবনের অনেক কথাই বলতেন, এবং আমিও কিছুদিন ধরে লক্ষ্য করছিলাম যে এত ঠান্ডা হিমশীতল মানুষটি একটুতেই ধৈর্য হারিয়ে ফেলছেন। আমি খুব অবাক হতাম ওনার আচরণে। বুঝতে পারতাম ওনার কাজে মন নেই, কিছু একটা ভেবে চলেছেন এক মনে। এখন ঠান্ডা মাথায় তখনকার কথাগুলো ভাবলে আমার অনুমান এটাই বলে যে উনি মনে হয় আঁচ করতে পেরেছিলেন যে ওনার সাথে ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে। উনি মনে হয় প্রাণনাশের সংশয়ে ভুগছিলেন। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ বাবা, আমি এখন সবটা বুঝতে পারছি। বিগত কয়েকদিন ধরে উনি খাওয়া দাওয়া কমিয়ে দিয়েছিলেন, ব্যাংকের অ্যাকাউন্টগুলোও আমার নামে করে মেয়েকে নমিনি রাখতে চাইছিলেন। আচ্ছা, একটু ভেবে বলুন তো কাকিমা, বৈকুণ্ঠগড় গ্রাম থেকে ওনারা গা ঢাকা দিয়ে বেরিয়ে এসেছিলেন কেন? রামবাবু স্ত্রী যেন বিদ্যুৎ স্পৃষ্ট হলেন। কাঁপা কাঁপা হাতে পাশে রাখা জলের বোতলটা হাতে নিয়ে সেটা থেকে একটু জল খেলেন। তারপর একটু ইতস্তত করে বললেন, না মা, মানে আসলে ওখানে একটা অঘটন ঘটেছিল, কিন্তু তুমি এ ব্যাপারে ও মনে হয় এই বলেছে তোমাকে? হ্যাঁ, উনি আমাকে বলেছিলেন। আমাদের ব্যাপারটা একটু খুলে বলুন। হ্যাঁ ম্যাডাম, সবটা খুলে বলুন। ওরা 5 জনের একটা গ্রুপ ছিল, সকলেই ওদের পঞ্চপাণ্ডব বলে চিনত। যৌবনকালে অনেক রকমের অ্যাডভেঞ্চারের শখ কম বেশি সকলের তো থাকে। তো ওরা একবার জলপাইগুড়ি ঘুরতে গিয়েছিল এরকমই একটা অ্যাডভেঞ্চারের শখে, আর সেখানে একটা জঙ্গলে হাতি তাড়া করায় ওদের মধ্যে একজন হাতির পায়ে পদপিষ্ট হয়ে প্রাণ হারায়। তারপরেই সকলে ওখান থেকে ফিরে আসার পর ওরা ওই গ্রাম ছাড়ে। আমিও জিজ্ঞেস করেছিলাম গ্রাম ছাড়ার কারণ, কিন্তু বলেনি। ব্যাস এতটাই জানি। যেটা বোঝার ছিল সেটা আমার বোঝা হয়ে গেছে। এখানে মোটিভ কোথায় পেলেন রুদ্রবাবু? স্যার, খুনটা হয়েছে একটা হান্টিং নাইফের দ্বারা।
তাই তো? হ্যাঁ, না মানে আপনি কিভাবে জানলেন? সেটা না হয় পরে বুঝিয়ে বলবো আপনাকে, হাতে সময় অনেক কম। খুনি একজন দক্ষ শিকারী। আচ্ছা কাকিমা, সেই সময়ের কিছু ফটো পাওয়া যাবে? বা এখন বাকি 3 জন কোথায় আছে জানেন? জিজ্ঞেস করছি কারণ একসাথে থাকতো, বন্ধু হতো, খোঁজ খবর থাকাটাই তো স্বাভাবিক। এখানে তো কোনো ছবি নেই, তবে ওদের গ্রামের বাড়িতে পাওয়া যাবে। আর রুদ্র, আমি কিন্তু এত বছরে ওর মুখে কখনো বন্ধু বান্ধবের কথা শুনিনি। আমি মেয়ে নিয়ে, স্বামী নিয়ে ভালোই তো ছিলাম, তাই কখনো এসব নিয়ে জোর দিয়ে কিছু জিজ্ঞেসও করিনি। বুঝেছি কাকিমা, সেটাই স্বাভাবিক। কিন্তু আমি যতদূর জানি ওখানে তো সব জমি বাড়ি বিক্রি করে দিয়েছে রামবাবু, শুনেছিলাম। না না, ওদের পৈতৃক ভিটে এখনো অক্ষত। আমাদের গেট টুগেদার হতো আগে ওখানে মাঝে সাঝে, সেখানেই ওদের ছোটবেলার ফটো দেখেছিলাম। বাহ, এই তো চেয়েছিলাম। হাজরা স্যার, আপনি কাল সকালে একটা গাড়ির ব্যবস্থা করতে পারবেন? আমাদের ওখানে যাওয়া খুব প্রয়োজন। আর হ্যাঁ কাকিমা, আপনাকেও যেতে হবে সাথে। ফটো অ্যালবামটা দেখা খুব জরুরি। সে গাড়ির ব্যবস্থা নেওয়া হয়ে যাবে, কিন্তু রুদ্রবাবু, ওখানে গেলে যে এই কেসের একটা ক্লু পাবো, সেটা আপনি কিভাবে শিওর হচ্ছেন? হ্যাঁ স্যার তো ঠিকই বলেছেন, ইনি যখন পারছেন যা ইচ্ছা বুঝিয়ে যাচ্ছেন। কি বলছি, কেন বলছি সেটা আমি ভালো করেই জানি। ঘোড়া ডিম জানেন আপনি। স্যার, আমি আপনাকে বলছি, আপনি একদম এর কথা বিশ্বাস করবেন না। নিজের দোষ ঢাকতে এখন আপনাকে বোকা বানানোর চেষ্টা করছে। ওই খুন করেছে আমার জেঠুকে। এই পিকু, চুপ, একদম চুপ করে থাকবি বলে দিচ্ছি। সম্পর্কের মর্ম তুই কি বুঝবি রে? বাবা আমাকে রুদ্রবাবুর সম্পর্কে যা বলতেন তাতে আমি লিখে দিতে পারি, উনি খুন করেননি। দিদি, তোর কোথাও ভুল হচ্ছে। তোকে বললাম তো চুপ করতে। মুখ খুলতে আর বাধ্য করিস না। বাবাকে কখনো জেঠু হিসেবে সম্মান দিয়েছিস? তোর স্বভাব চরিত্র দেখে তো তোকেই আমার খুনি বলে মনে হয়। পিকু সামনের টেবিলের উপর রাখা জলের বোতল থেকে ঢক ঢক করে কিছুটা জল খেয়ে ও ঘরের বাইরে বেরিয়ে গেল। তারপর পরিবেশ কিছুটা ঠান্ডা হতে রুদ্র বলল, দেখুন স্যার, রামবাবুকে আপনি দেখেননি। ওনার সম্পর্কে যা ধারণা জন্মানোর সেটা লোকের মুখ থেকে শুনেই জন্মাচ্ছে। কিন্তু আমি মানুষটাকে খুব কাছ থেকে দেখেছি। ওনাকে যতদূর চিনেছিলাম তাতে এটুকু বলতে পারি যে উনি ঝামেলা এড়িয়ে চলার মানুষ। ওনার সম্পর্কে যত কথা ওনার মুখে শুনেছি তাতে একটা জিনিস লক্ষ্য করতাম যে ওনার যৌবন বা কৈশোর বয়স নিয়ে গল্প করতে করতে একটা সময়ের পর আক্ষেপের সুরে ওই গ্রাম ছেড়ে আসার কথা বলতেন। আক্ষেপে কিন্তু দুঃখ কম, পাপ বোধ বেশি লক্ষ্য করতাম। সেদিনের মতো আমাদের বৈঠক ওখানেই শেষ হলো। সবচেয়ে আনন্দের ব্যাপার যে আমার বন্ধু মহাশয় ওই অনামুখ হাজরার মন জয় করতে পেরেছে। পরদিন কাক ভোরে আমরা রওনা হলাম বৈকুণ্ঠগড়ের পথে। প্রায় 2.5 ঘন্টা জার্নির পর আমরা অবশেষে পৌঁছালাম রামবাবুর পৈতৃক ভিটেতে। সেখানে দেখলাম ইন্সপেক্টর হাজরা এবং তার কনস্টেবল সহ রুদ্রকে কিছু বয়স্ক মানুষদের সাথে কথা বলতে। বুঝলাম যে অতদিন আগের ব্যাপারের সম্পর্কে জানতে হলে ওই বয়স্ক মানুষদের সাথেই কথা বলা প্রয়োজন। সেরকমই একজন বয়স্ক মানুষের সাথে রুদ্রর কথোপকথনে আমরা সকলেই বেশ স্তম্ভিত হলাম। ওনার কথা অনুযায়ী যেটা বোঝা গেল তাতে রামবাবুর স্ত্রী যে সত্যি কথাই বলছিলেন সেটা আরও পরিষ্কার হলো। রামবাবুর পরিবারের মানুষেরা যে যার মতো আলাদা থাকলেও মাঝে মাঝে ওনাদের মধ্যে এখানে সত্যি গেট টুগেদার হতো। কিন্তু এর মধ্যে একটা ব্যাপার,
যেটা কেউই রুদ্র অথবা ইন্সপেক্টর হাজরাকে বলেননি। হতে পারে হয়তো কেউ এই ব্যাপারটায় গুরুত্ব দেয়নি। সেটা হলো রামবাবু রুদ্রর কাছে বলেছিলেন যে ওনাদের এখানকার সব জমি জমা বিক্রি করে দিয়ে ওনারা এখান থেকে চলে গিয়েছিলেন। যদিও রামবাবুর স্ত্রীর মুখ থেকে শোনা গিয়েছিল যে এই পৈতৃক ভিটেটা এখনো অক্ষত আছে, কিন্তু ওই প্রৌঢ়ের কথা অনুযায়ী এখনো একটি জমি এখানে অবিকৃত অবস্থায় রয়েছে। রামবাবুর ভাইপো অর্থাৎ পিকুর বাবার নামে যে জমিটা ছিল সেটা এখনো অবিকৃত অবস্থায় রয়েছে। প্রথম দিন থেকেই ওই ছেলেটির অভিব্যক্তি আমাদের ঠিক লাগছিল না। আর গতকাল তো রামবাবুর মেয়ে সকলের সামনেই বলে উঠেছিল যে ওই ছেলেটিকে নাকি খুনি বলে মনে হয়। খুব ভালোভাবেই বোঝা যাচ্ছিল রামবাবুর সাথে তার ভাইপোর সম্পর্ক মোটেই ভালো ছিল না। রহস্যের জট যেন আরো পাকাতে শুরু করেছে। যাই হোক, এদিকে আমরা রামবাবুর পৈতৃক ভিটেতে এসে দেখলাম রামবাবুর স্ত্রীর চোখে জল, হাতে দেখলাম ওনাদের বিয়ের একটা ফটো। বুঝতে পারলাম যে ওই দিনগুলোর কথা ভেবে উনি একটু ভেঙে পড়েছেন। আমাদের আসতে দেখে উনি চোখের জল মুছে ফটোর অ্যালবামটা আমাদের দিকে বাড়িয়ে দিলেন। এই নাও রুদ্র। রুদ্র আর ইন্সপেক্টর হাজরা ভালোভাবে ফটোগুলো দেখতে লাগলেন। হঠাৎ একটা ফটো হাতে নিয়ে রুদ্র একটু মুচকি হাসল। সেই পঞ্চপাণ্ডবের ফটো। ফটোটা একটু রামবাবুর স্ত্রীর দিকে বাড়িয়ে দিয়ে রুদ্র বলল, কাকিমা, এই ব্যক্তিটি কে? এটা ভোলা, আর বাকিরা হলেন। কাকিমা, বাকিদের চেনার খুব একটা প্রয়োজন নেই। এই ভোলা বাবুর বর্তমান খবর কি আপনি জানেন? সে তো জানি না। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। আমাকেও বলেছিল যে ভোলার সাথে ওনার কিছুদিন আগে দেখা হয়েছিল। কিছুদিন আগে নয় কাকিমা, রোজই দেখা হতো। আপনাকে উনি কিছু বলতে চাননি, কারণ অতীতটাকে উনি ঢাকতে চেয়েছিলেন। এসব বিষয়ে উনি বরাবরই একটু চাপা স্বভাবের ছিলেন। আর হ্যাঁ, উনি বিপদটা আজ করতে পেরে হয়তো আর চেপে রাখতে পারেননি, তাই আপনাকে বলেছিলেন ওনার সাথে দেখা হওয়ার কথা। যাই হোক, এবার বুঝতে পারছি যে এই ভোলা মহাশয় কেন আমার কাছে জানতে চেয়েছিলেন যে রামবাবুর বর্তমান বাসস্থান কোথায়। আর রামবাবুই বা আমায় কেন বলেছিলেন যে ইনি বেশ ধূর্ত প্রকৃতির লোক। বলেন কি মশাই? হ্যাঁ স্যার, কিন্তু দুঃখের বিষয় এটাই যে দুজনই আমার কাছে তাদের অতীতের পরিচয়ের কথা গোপন করেছিলেন, নয়তো অনেক আগেই এনাকে শনাক্ত করে ফেলতাম। স্যার, এবার তাহলে চলুন। কোথায়? সোনারপুর। ইস, না 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 না, ওখানে গেলাম নি, বরং আমাদের দোকানের ওখানেই চলুন। অপরাধী যে এবার হাতের মুঠোয়। ইন্সপেক্টর হাজরা বা রামবাবুর স্ত্রী কিছু বুঝতে না পারলেও আমি ওই সোনারপুর কথাটা শুনে বেশ আঁচ করতে পারছি যে অপরাধী কে, কিন্তু অঙ্কটা যে কিছুতেই মেলাতে পারছি না। ফটোটা আমিও দেখেছি, তবে এগুলো সব ছেলেবেলার ছবি, কিন্তু রুদ্র কিভাবে শনাক্ত করতে পারল সেটা যেন কিছুতেই আমার বোধগম্য হলো না। ইন্সপেক্টর হাজরাও যেন হাঁ করে চেয়েছিলেন রুদ্রর দিকে। কারণটা খুবই স্পষ্ট, উনিও এই ছবি দেখে কিছুই বুঝে উঠতে পারেননি। কিছুটা হয়তো ঝোঁকের বশেই রুদ্র তালে তাল মিলিয়েছেন। ফেরার পথে বেশ কয়েকবার উনি জানতেও চাইলেন এই ব্যাপারে, কিন্তু আমি চিনি রুদ্রকে। উত্তর তো দিলই না, বরং মুচকি হেসে বলল, এত তারা কিসের স্যার, সাসপেন্সটা একটু বজায় থাক না।
ওদিকে রুদ্রকে দেখলাম একটা ফোন করতে। কাকে করলো বুঝলাম না, তবে যেটুকু শুনলাম তাতেই বুঝলাম যে দোকানের এরিয়াটা যেন ঘেরাও করার কথা বলল। যাই হোক, অনেকটা পথ পেরিয়ে এসে অবশেষে আমরা পৌঁছালাম দোকানের সামনে। সেখানে আশিস বাবুকে দেখে বেশ আশ্চর্য হলাম। তারপর বুঝলাম তখন ফোনটা মনে হয় আশিস বাবুকেই করেছিল রুদ্র। আশিস বাবুকে দেখে ইন্সপেক্টর হাজরাও একটু অবাক হলো। আরে আশিস বাবু যে! না এসে উপায় কোথায় বলুন হাজরা বাবু, রুদ্র আমার ছোটবেলার বন্ধু বলে কথা। রুদ্রবাবু, এটা কি আপনি আমায় আগে বলতে পারতেন না? ছাড়ুন না সেসব কথা, যে কাজে এসেছি আগে সেটার সমাধান করা যাক। হ্যাঁ হ্যাঁ, সেটাই ভালো, চলুন। আমার বন্ধুর দোকানে গিয়ে দেখলাম আশেপাশের বেশ কিছু দোকানদার ওখানে জড়ো হয়েছেন। কিন্তু এ কি, দুজন কনস্টেবল দেখলাম পিকুকেও আটকে রেখেছে। রুদ্র প্রথমেই সকলের কাছে ক্ষমা চেয়ে নিল, কারণ রুদ্রর কথাতেই ইন্সপেক্টর আশিস সকলকে এক জায়গায় এভাবে আটকে রেখেছে। সকলের চোখে মুখে বিরক্তি স্পষ্ট, কারণ সকলেই এখানে তাদের কাজকর্ম ছেড়ে এতক্ষণ ধরে অপেক্ষারত অবস্থায় ক্লান্তি অনুভব করছেন। পিকু বেশ রোয়াব নিয়ে বলে উঠল, সকলকে না হয় এখানে থাকতে বলেছেন বুঝলাম, কিন্তু আমাকে এভাবে আটকানোর কারণ কি সেটা কি জানতে পারি? খুব ভুল হয়ে গেছে আমাদের, তাহলে তো ক্ষমা চাইতে হয় তোমার কাছে, তাই না? কিন্তু তার আগে বলো তো ভাই, দোকানের তৃতীয় চাবিটা কোথায়? পিকু তো যেন বিদ্যুৎ স্পৃষ্ট হলো, ওর চোখে মুখে আতঙ্ক। সকলের চোখ এখন পিকুর দিকে। ইন্সপেক্টর হাজরাও যে মারাত্মক বিস্মিত হয়েছেন সেটা তার চোখ মুখের এক্সপ্রেশনই বলে দিচ্ছে। কি কি যাতা বলছেন আপনি? ইন্সপেক্টর হাজরা, ওনাকে কিছু বলুন, আমি এবার মানহানির মামলা করতে বাধ্য হব বলে দিলাম। রুদ্রবাবু, আপনি যা বলছেন তার কি প্রমাণ আছে? হাজরা বাবু, সব প্রমাণ আছে। আমি ওর পেছনে রুদ্রর কথা মতো লোক লাগিয়েছিলাম, সেখানে ওর বাড়ির সামনের চাবিওয়ালা আমাদের কাছে হাতে নাতে ধরা পড়েছে, সবটা স্বীকার করেছে সে। কেসটা নিয়ে বেশ জল ঘোলা হতে ওই চাবিওয়ালার মুখ বন্ধ করতে উনি বেশ মোটা টাকা দিয়েছিলেন। কি ভাই, আরো প্রমাণ লাগবে? আমি প্রথমে বুঝেছিলাম রামবাবুর সাথে তোমার সম্পর্ক ভালো ছিল না, কিন্তু কেন? বাবা মাকে হারানোর পর তো এই মানুষটাই তোমাকে আশ্রয় দিয়েছেন, বড় করেছেন, আর শেষে কিনা... চুপ করুন! আপনি কি জানেন ওনার সম্পর্কে? পাক্কা একটা হারামজাদা ছিল। শালা নিজের মেয়ের বিয়েতে বরপক্ষকে পণ দেবে বলে আমার বাবার দুটো জমি বিক্রি করে দিয়েছে। আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে মাথায় হাত ফুলিয়ে এগুলো করিয়েছে। শয়তানটা বেঁচে থাকলে আমার সর্বস্ব কেড়ে নিত। তাই বলে খুন করবে তুমি তোমার জেঠুকে? আপনাকে কে বলেছে যে পিকুর জেঠুকে খুন করেছে? মানেটা কি? তাহলে সকলকে ডেকে এখানে রঙ্গ তামাশা করছেন কেন? আরে কি চাইছেনটা কি আপনি? সকলের সময় দাম আছে তো রুদ্রবাবু। হ্যাঁ, ঠিকই তো বলছেন উনি, সবকিছুর একটা লিমিট থাকে রুদ্র। রুদ্র একটু হেসে আশিসবাবুর কানে কানে কি একটা বলল। আশিসবাবুও সেই কথা শুনে মুচকি হেসে চলে গেল। এদিকে আমার মাথায় তো কিছুই ঢুকছে না, আর হাজরা তো উফ, ওনার মুখ চোখ দেখার মতো লাগছে। রুদ্র ইন্দ্রজিৎদার দিকে তাকিয়ে বলল, তারপর চতুর্থ চাবিটা কোথায় একটু বলতে পারবে? পেলে বেশ ভালোই হতো আর কি, পাছে যদি আসল চাবিটা হারিয়ে যায়। কি যা তা বলছো রুদ্র? চতুর্থ চাবি মানে? কিছুই বুঝতে পারছো না তাই না ইন্দ্রজিৎদা, ওরফে ভোলা বাবু? ইন্দ্রজিৎদা যেন আকাশ থেকে পড়ল, তারপরই দৌড়ে বেরিয়ে যেতে চাইল। এখানে ইন্সপেক্টর হাজরার প্রশংসাও কাম্য। উনি একদম শক্ত করে পাকড়াও করলো ইন্দ্রজিৎদাকে। তারপর রুদ্র ইন্দ্রজিৎদার ওয়ালেটটা পিছন পকেট থেকে বের করে নিল, আর ওয়ালেট থেকে
একটা ফটো বের করে রামবাবুর বাড়ি থেকে আনা ফটোটার পাশে ধরল। কি স্যার, চিনতে পারছেন? ও মাই গড, আপনি আপনি কিভাবে? একটা কথা আছে জানেন তো, খুনি যতই ভাবুক না কেন সে পারফেক্ট মার্ডার করেছে। ভুল সে করবেই। একটু ওয়েট করে যান প্লিজ, আশিসকে আসতে দিন, তারপর সবটা খোলসা করছি। বেশ কিছুক্ষণ বাদে দেখলাম আশিসবাবু এলো। এদিকে সকলে একটু অধৈর্য হয়ে পড়েছে। কংগ্রাচুলেশন রুদ্র, মার্ডার ওয়েপন পাওয়া গেছে। আশিসবাবু পিছনে থাকা কনস্টেবলের হাত থেকে সেই হান্টিং নাইফ নিয়ে রুদ্রর দিকে এগিয়ে গেল। মার্ডার ওয়েপন দেখার পর ইন্দ্রজিৎদার মধ্যেকার চাপা উত্তেজনাটা যেন ম্লান হয়ে গেল। এটা এটা কোথায় পেলেন আশিস বাবু? ইন্দ্রজিৎ বাবুর দোকানের বাংকার থেকে এটা পাওয়া গেছে। ইন্সপেক্টর হাজরা আরও কিছু প্রশ্ন করতে যাচ্ছিলেন, তবে এবার রুদ্র ওনাকে থামিয়ে দিয়ে বলল, অনেকের মনে অনেক ধরনের প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। আচ্ছা ইন্দ্রজিৎ দা, তুমি বলবে নাকি আমি? না থাক, আমি শুরু করি। খুন হওয়ার দিন যখন ইন্দ্রজিৎ দার সাথে দেখা হলো তখনই আমার সন্দেহ হয়েছিল। আর ইন্দ্রজিৎ দা সেদিন বুদ্ধি করে যদি একটু পারফিউমগুলোকে চেঞ্জ করতে, তাহলে আমাকে ঘোল খাওয়াতে পারতে। আসলে ব্লিডিং হওয়ার পর দেখবেন সময় পেরোনোর সাথে সাথে রক্ত থেকে একটা পচা গন্ধ বের হয়, আর খুন করার সময় জামা কাপড়ে রক্তের ছিটে লাগা স্বাভাবিক, সুতরাং কাপড় থেকেও সেই গন্ধ আসতে পারে। সেসব এড়ানোর জন্য উনি ওখানেই ড্রেস চেঞ্জ করেন, আর জামা কাপড় এবং ছুরি একটা ব্যাগে ভরে ওগুলোতে পারফিউম স্প্রে করেছিলেন। দোকানটা বন্ধ করে বাইরে স্প্রে করলেও কিন্তু হতো, তবে ভুল তো হওয়া স্বাভাবিক। আর দোকান খোলার সাথে সাথেই সেই গন্ধ আমার নাকে আসে। তারপর হয়তো উনি এদিক ওদিক ঘুরে বেশ দেরি করে সেদিন দোকানে এলেন। উনি ক্রাইম সিনেই ছিলেন না, তাই সন্দেহ করা যাবে না ওনাকে। কিন্তু সেদিন যখন উনি সাইকেল নিয়ে আমার সামনে এসে দাঁড়ালেন, তখন পারফিউমের গন্ধটা পেলাম। খটকা লাগলো, কিন্তু মন মানতে চাইল না। তবুও একবার মাথায় এলো যে মানুষ সাধারণত পারফিউম ইউজ করে না, সেখানে দু জায়গায় একই গন্ধ, এটা কি কাকতালীয়? আমার মাথায় তখন এসব ব্যাপার নিয়ে জট পাকাতে থাকে। এদিকে মুরগির দোকানে রঞ্জিতকে সন্দেহ হলেও কোনো মোটিভ খুঁজে পাচ্ছিলাম না, কারণ দোকানের কোনো একটা ব্যাপারে ঝামেলার জন্য খুন? না না না, ব্যাপারটা জোরালো হলো না। তারপর সেদিন বিকেলে আমি আবার দোকানের দিকে যাই। ইন্দ্রজিৎদার দোকানে যখন কথা বলতে ঢুকলাম, সেই তীব্র গন্ধ আবার নাকে এলো। যথারীতি সন্দেহ জাগলো। ভেবে দেখলাম এখানে যেহেতু উনি আমার খুব ক্লোজ, তাই আমার অ্যাম্বিডেক্সট্রাস বা সব্যসাচী হওয়ার ব্যাপারটা ওনাকে বলেছিলাম। আর এরকম অনেক সময় হয়েছে যখন আমি বা রামবাবু কিছু দরকারে ওনার কাছে চাবি রেখে গিয়েছি, তাই ডুপ্লিকেট চাবি বানানোটাও অনেক সহজ হয়ে গেল। তারপরেই আমার বন্ধু সুজিতকে নিয়ে সন্ধেবেলা পৌঁছই আমার পুলিশ বন্ধু আশিসের কাছে। তীব্র গন্ধটাই যেন বারবার আমার মাথায় খোঁচা দিচ্ছিল। তখন বলতে পারেন একটু লজিক খাটিয়ে মার্ডার ওয়েপন লোকানোর ব্যাপারটা আন্দাজ করলাম। ব্যাস, 2 × 4 মিলেও গেল। খারাপ লাগছে এটা ভেবে যে আমার এই দোকানটা মার্কেটের ভিতর না হয়ে যদি ওপেন প্লেসে হতো, তাহলে হয়তো এখানে এভাবে খুনটা হতো না। যাই হোক, এবার আমি খুঁজতে থাকি প্রমাণ। আমার বন্ধু আশিসকে বলে ইচ্ছে করে এখানে পাহারা বাড়ালাম, যাতে পুলিশের ভয়ে মার্ডার ওয়েপনটা যদি সত্যি এখানে থেকে থাকে, তাহলে এখান থেকে সেটা কোনোভাবে সরিয়ে দিয়ে যেন প্রমাণ লোপাটের সাহস না পায়। রামবাবু আমার পূর্ব পরিচিত হলেও এখানে কাজে ঢুকেছিলেন 3 মাস হয়েছিল। তবে ছেলেবেলার ভোলাকে উনি চিনতে পারেননি, কারণ
ওই পঞ্চপাণ্ডব দলে সকলের বয়স যখন 24-25 হবে তখন এনার বয়স 10 হবে, তাই মুখের মিল সেভাবে ছিল না। কিন্তু ইন্দ্রজিৎ দা ওরফে ভোলা ঠিকই রামবাবুকে চিনতে পেরেছিলেন। ইন্দ্রজিৎ দা অনেক ছোট বয়সে মা বাবাকে হারিয়েছিলেন এবং মা বাবার সাথে ছেলেবেলার একটা ফটো নিজের ওয়ালেটে রাখতেন। তাড়াহুড়োর চোটে একদিন ওয়ালেটটা ফেলে গিয়েছিলেন উনি, আর তখনই আমি ওই ফটোটা দেখেছিলাম। আচ্ছা, ইন্দ্রজিৎ দা জঙ্গলে সেদিন কি এমন হয়েছিল যার জন্য তুমি ওনাকে খুন করলে? আর তুমি 10 বছরের বাচ্চা হয়ে 24-25 বয়সের যুবকদের দলেই বা কিভাবে ভিড়েছিলে? আরে খুন করব না তো কি করব? সালা গা ঢাকা দিয়ে পালিয়েছিল, আর দেখো কপালের ফের। আমার হাতেই ওকে মরতে হলো। ওর জন্য, হ্যাঁ ওর জন্য দুটো প্রাণ শেষ হয়ে গিয়েছিল। মানে ওখানে তো একজন মারা গিয়েছিল, যে মারা গিয়েছিল তার নাম মনে হয় হ্যাঁ নকুল ছিল। হ্যাঁ নকুল ছিল ওর নাম। ও আমার নিজের দাদা ছিল। আমার দাদার সাথে একটি মেয়ের সম্পর্ক ছিল, আর এদিকে রামদারও ওই মেয়েকেই পছন্দ ছিল। আমি ছোট ছিলাম, কিন্তু বোঝার ক্ষমতা আমার ছিল। ওই মেয়েকে হাসিল করার জন্য আমার দাদাকেও খুন করেছিল। কিন্তু ওটা তো অ্যাক্সিডেন্ট ছিল একটা। না, তুমি কিচ্ছু জানো না রুদ্র, না জেনে কিছু বলো না। সেদিন সকালে দাদার বাকি 2 বন্ধু তখনও ঘুম থেকে ওঠেনি, আর এই শয়তানটা আমার দাদাকে আলাদা করে নিয়ে গিয়েছিল জঙ্গলের দিকে। আমার মনে তখনই কু ডেকেছিল, আমিও ধীরে ধীরে ওদের পিছু নিই। তারপর দেখলাম বেশ অনেকটা জঙ্গলের গভীরে প্রবেশ করার পর 2-1 কথায় ওদের মধ্যে বচসা বাঁধলো। তারপর এই শুয়োরের বাচ্চাটা আমার দাদার মাথায় পাথর দিয়ে আঘাত করলো, আর তারপরেই আমার দাদা লুটিয়ে পড়লো মাটিতে। এইসব হতে হতেই দেখলাম হঠাৎ হাতির আক্রমণ। জানি না সেদিন কেন হাতির আক্রমণ হয়েছিল। ভগবান সাথ দেয়নি আমার দাদার। হাতির পায়ে পদপিষ্ট হয়ে আমার দাদা চোখের সামনে শেষ হয়ে গেল, আর ওই শুয়োরের বাচ্চাটা পালিয়ে গেল ওখান থেকে। আমি কাকে বলতাম এই কথাগুলো? কে বিশ্বাস করতো আমায়? সেদিন কাকতালীয় ভাবে হাতির আক্রমণ না হলে হয়তো আমাকেও শেষ করে দিত। আসলে আমাকে দেখে ফেলেছিল ওই জানোয়ারটা, কিন্তু ততক্ষণে অনেক লোক চলে আসায় ও আমায় আর কিছু করতে পারেনি। বুঝলাম, কিন্তু 2 প্রাণের কথা বললে যে? হ্যাঁ, দুটো প্রাণ। যেই মেয়েটির সাথে সম্পর্ক ছিল সেই মেয়েটি এই মৃত্যু মেনে নিতে পারেনি। সেই নিষ্পাপ ওই মেয়েটা নিজের জীবন শেষ করে দিয়েছিল, আর এই শয়তানটা আমাকে এক প্রকার প্রাণে মারার ভয় দেখিয়ে ওখান থেকে গা ঢাকা দেয়। আর তার কিছুদিন পর আমরাও সেই গ্রাম থেকে অন্য জায়গায় চলে যাই। রুদ্র, ওখানে থাকলে আমার মা পাগল হয়ে যেত। এই 40 বছরে ও আমায় ভুলে যেতে পারে, কিন্তু আমি ওকে ভুলিনি। ও খুন করেছিল আমার দাদাকে। জানি না, ওপরে ভগবান নেই বলছিলাম ঠিকই, কিন্তু আছে। এর জন্য কাকতালীয় ভাবে আমার সামনেও পড়ল। আমি চিনতে পেরেছিলাম ওকে। আমি ওর সাথে বন্ধুত্ব করলাম, ধীরে ধীরে মিশলাম। একদিন তুমি ছিলে না এই দোকানে,
আর সেই সুযোগেই আমি এই জানোয়ারের কাছে নিজের পরিচয় দেওয়ার পর আমার কাছে হাত জোর করে ক্ষমা চাইছিল। একটা খুনের জন্য ক্ষমা চাইছে, ভাবতে পারছো রুদ্র? আর আমি খুঁজছিলাম সুযোগ, একটা সুযোগ। আইন আমায় যে সাজাই দিক না কেন তাতে আমার কোনো দুঃখ নেই। আমার জন্য আমার পিছনে কাঁদারও কেউ নেই। আমার জীবনে একটাই লক্ষ্য ছিল, এই শুয়োরের বাচ্চাকে খুঁজে বের করে ওখানেই ওকে মারা। আমি পেরেছি, আমি বেশ করেছি ওই শুয়োরের বাচ্চাকে খুন করে। দিক না আমায় আইন সাজা, আমার দুঃখ নেই। সেই দিন আমি আর কথাই বলিনি রুদ্রর সাথে। পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখলাম পাশের ঘরে আমার বন্ধু মহাশয় বসে আমার বাবার সাথে গল্প করছে আর চা খাচ্ছে। হ্যাঁ, এক প্রকার অভিমানী হয়েছিল। ও বুঝতে পেরে আলগা পিরিত দেখিয়ে জিজ্ঞেস করলো, কি স্যার, রাগ করেছো নাকি আমার উপর? এই তুই এত কিছু জানতিস, এত কিছু আঁচ করেছিলি, তাহলে আগে আমায় বললি না কেন? আগে যদি সবই বলেই দিতাম তাহলে যে তোর গল্পের পাঠকরা গল্পের শেষ পর্যন্ত সব্যসাচীর সন্ধানে থাকতো না। আজ আপনারা শুনছিলেন শেখর রুদ্র বাগচি সিরিজের একটি গল্প, সব্যসাচীর সন্ধানে। আজকের গল্পের কথক সুজিতের চরিত্রে ছিলেন সৌমিক, গোয়েন্দা শেখর রুদ্র বাগচির চরিত্রে অভিক, ইরাবতীর চরিত্রে দেবস্মিতা, রামবাবুর চরিত্রে রাহুল, ইন্সপেক্টর হাজরার চরিত্রে রাজ, ইন্সপেক্টর আশিসের চরিত্রে প্রিয়ম, রামবাবুর স্ত্রীর চরিত্রে মধুরা, রামবাবুর মেয়ের চরিত্রে ছিলেন অদ্রিজা, কনস্টেবল দাসের চরিত্রে তমাল, পিকুর চরিত্রে শুভম এবং ইন্দ্রজিতের চরিত্রে ছিলাম আমি অভিষেক। আজকের গল্পের পোস্টার ডিজাইন করেছেন পিয়ালি, আবহে রয়েছেন শুভম, নির্দেশনায় ছিলেন দেবস্মিতা, আর গল্পের সূত্রধার, নাট্য রূপান্তর এবং সমগ্র পরিচালনায় ছিলাম আমি অভিষেক। খুব শীঘ্রই আবারও একটি নতুন রোমাঞ্চকর গল্প নিয়ে উপস্থিত হব আপনাদের কাছে। শুভরাত্রি।